নমস্কার, আমার নাম পৃথিবী মোদক। আজকে আমি বেদিক চ্যান্টিং এর রুদ্রমন্ত্র পাঠ করব। ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমস্তে রুদ্রমন্যব উতোত ইষবে নমঃ, নমস্তে অস্তু ধন্বনে বাহুভ্যাमुतते নমঃ, यात इषु शिवतमा शिवं बहूवते धनुः, शिवाशरव्याय तवतया नो रुद्रमिळया, याते रुद्र शिवा तनूरघोरा पापकाशिनी, तया नस्तनुवासन्तमया गिरिशन्ता विचाकशीः, यामिषुं गिरिशन्त हस्ते बिभर्षस्तवे, शिवाङ्गिरिततां गुरुमाहिगुंशीः पुरुषं जगत, शिवेन वचसा त्वा गिरिशाच्छावदामसि, यथा नः सर्वमिज्जगदयक्ष्मगुं सुमना असत, अध्यवोचत दिवक्ता प्रथमोदयेभ्यो विशक, अहीगुश्च सर्वा आञ्जम्भयन् सर्वा आश्चयातु धान्यः, असौ यस्ताम्रो अरुण उत बभ्रुः सुमङ्गलः, ये चेमागुं रुद्रा अभितो दिक्षु श्रिता सहस्रशो वैशागुं हेर ईमहे, असो यो वसर्पति नीलग्रीवो विलोहितः, उदैनं गोपा अदृशन्नदृशन्नुदहार्यः, उदैनं विश्वा भूतानि सदृष्टो मिळयातिनः, नमो अस्तु नीलग्रीवाय सहस्राक्षाय मेढुषे, अथो ये यस्य सत्त्वा नो हन्तेभ्यो परन्नमः, प्रमुञ्च धन्वनस्तमुभयोराग्नेयोर्जां, यास्यते हस्त इषवः पराता भगवो बप, अवदत्ति धनुस्त्वगुं सहस्राक्षशते शुधे, निशीर्षल्यानां मुखा शिवो नः सुमना भव, विर्जन्धनुक्कपर्दिनो विशल्यो वानगागुम् उत, अनेशन्नस्येषव आभुरस्य निषङ्गतिः, याते हेतिर्विधुष्टमहस्ते बहूवते धनुः, तयास्मान् विश्वतस्त्वमयक्ष्मया परिभुजा, नमस्ते अस्त्वायुधाय नारदाय धिष्णवे, उभाभ्यामुतते नमो बाहुभ्यां तव धन्वने, परिते धन्वनो हेतिरस्मान् वृणक्तु विश्वतः, अथो य इषुधिस्तवारे अस्मन्निधेहितं, नमस्ते अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। ओम शांति शांति शांतिः। স্যার শুরু করুন। ধন্যবাদ প্রীতিলি মোদক আপনার সুন্দর মন্ত্রোচ্চারণের জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সঙ্গীত ও আধ্যাত্মিকতায় ভারতের ইতিহাস, প্রাচীন থেকে মধ্যকাল। এটি এমন এক বিষয় যা ভারতবর্ষের আত্মার গভীরে গাঁথা। এই আলোচনা আমাদের নিয়ে যাবে সেই পথে যেখানে সঙ্গীত শুধু বিনোদন নয়, আত্মিক উন্নতির এক অবিচ্ছেদ্য মাধ্যম। আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মাননীয় বক্তা ডক্টর আবিরলাল গঙ্গোপাধ্যায়, একজন গবেষক ও চিন্তাবিদ। তিনি বর্তমানে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত আছেন অমৃতা বিশ্বা বিদ্যাপীঠম, অমরাবতী, অন্ধ্রপ্রদেশে। ডক্টর গঙ্গোপাধ্যায় এর একাডেমিক জীবন শুরু হয় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি সংস্কৃত সাহিত্য ও বেদান্তের উপর ভিত্তি করে পড়াশোনা করেছেন। এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে
সংস্কৃততে স্নাতকোত্তর এবং হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয়বস্তু ছিল রাসা অ্যানালিসিস অফ স্থূলা সিয়ান্তি ইন্ডিয়ান পিওর মিউজিক ইন থেরাপিউটিক কনটেক্সট, যা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও আয়ুর্বেদের সংযোগকে এক অভিনব ও নতুন মাত্রা দেয়। ডক্টর গঙ্গোপাধ্যায় শুধু একজন গবেষক নন, একজন কবি, গল্পকার এবং বহু ভাষাবিদ। তিনি সংস্কৃত, বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করেন এবং সঙ্গীত, আধ্যাত্মিকতা ও ভারতীয় ঐতিহ্য নিয়ে গভীর চর্চা করেন। তাঁর লেখা গবেষণাপত্র বিশ্বের স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি একাধিক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন ও পেপার প্রেজেন্ট করেছেন। সংস্কৃত মাসিক পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়েছে যুবনায়ক স্তোত্রম। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় বেলুর মঠের পত্রিকা প্রজ্ঞানমে প্রকাশিত হয়েছে সংস্কৃত কবিতা ভারতী বন্দনম, বাংলা ছোট গল্প সুরকণ্টক। তার লেখা গবেষণাধর্মী আর্টিকেল বিভিন্ন রেপিউটেড জার্নালে প্রকাশিত হয়েছে, যেমন জার্নাল অফ ধর্মা স্টাডিজ, জার্নাল অফ গঙ্গানাথা ঝা ক্যাম্পাস, জার্নাল অফ অ্যাপ্লাইড কনসিয়াসনেস স্টাডিজ ইত্যাদি। ডক্টর গঙ্গোপাধ্যায়ের আজকের আলোচনা নিঃসন্দেহেই আমাদের ভাবনার এক নতুন ও অভিনব দিগন্ত উন্মোচন করবে এবং সঙ্গীতের মাধ্যমে আত্মিক ও মানসিক সুস্থতার এক নতুন দিশা দেখাবে। এখন আমাদের আজকের অনুষ্ঠানের বিশিষ্ট বক্তা ডক্টর আবিরলাল গঙ্গোপাধ্যায়কে জানাই সশ্রদ্ধ অভিবাদন এবং একই সাথে ওনাকে আন্তরিক অনুরোধ করছি ওনার আজকের এই সুন্দর অনুষ্ঠান শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। আমার সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, খুব ভালো লাগলো এবং বেদপাঠটিও খুবই সুন্দর হয়েছে। যেহেতু আমরা বেদ বিদ্যালয়ে পড়েছি, আমাদের প্রতিদিনই সুযোগ হতো শেখার এবং আমাদের কারিকুলামের ভেতরেও ছিল, কিন্তু বাইরে থেকেও এত সুন্দর করে শিখতে পেরেছি, এগুলো খুবই দেখে আমাদের খুব ভালো লাগে। ধন্যবাদ। মোদক ইনস্টিটিউট একাডেমিকে অনেক ধন্যবাদ আজকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি স্লাইড প্রেজেন্ট করতে পারি? দেখা যাচ্ছে না? ঠিক আছে, আমি তাহলে বিষয়ে চলে যাই। আচ্ছা, আমাকে একটু কনফার্ম করবেন যে পরের স্লাইডগুলো আসছে কিনা? হ্যাঁ স্যার, আসছে। ঠিক আছে। যদি স্লাইড আটকে গেছে মনে হয় একটু দয়া করে বলবেন মাঝপথে, আমাকে থামিয়ে, কোনো অসুবিধা নেই। বেশ, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সঙ্গীত ও আরোগ্যে ভারতের ইতিহাস। এখন সঙ্গীত এবং আরোগ্য মানে রোগ টোগ দূর করার আয়ুর্বেদ এখানে বস্তুত চলে আসে। তো সেইখানে ভারতের ইতিহাস, সেই বিষয়ে আমাদের কাছে কি এসে পৌঁছাচ্ছে সেটি আমাদের আজকের দেখার বিষয়। মোটামুটি সহস্র খ্রিস্টপূর্বাব্দ থেকে ষোড়শ খ্রিস্টাব্দ এরকম বা পঞ্চদশ খ্রিস্টাব্দের ভেতরে সময়সীমাটা আমরা দেখব।
যদিও ধীরে ধীরে দেখা যাবে যে মোটামুটি 700 থেকে 800 খ্রিস্টাব্দের পর এই বিষয়ক ভাবনা চিন্তা আমাদের এই পরিসর থেকে বা এই দেশের দিকে থেকে ধীরে ধীরে স্তীমিত হয়ে যাচ্ছে। কিন্তু যদি সার্বিকভাবে মিউজিক থেরাপির ইতিহাস আমরা দেখি, তাহলে আমরা দেখব যে প্রাচীন যে মানব সভ্যতা, সেইখানে যদি মিউজিক থেরাপিকে দেখা হয় তাহলে সেইখানে ভারতই কিন্তু মুখ্য এবং অগ্রণী ভূমিকা পালন করছে, গ্রিসও নয়। গ্রিসের ভেতরে যে সমস্ত প্রাচীন আমরা উল্লেখ পাই যেখানে মিউজিক থেরাপি মিউজিক থেরাপির মনে হচ্ছে যে এটাকে দেখা যাচ্ছে যে হ্যাঁ, গান শুনে কিছু মানসিক সুস্থতা বা প্রসন্নতার দিকে ওয়াকিবহাল করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সরাসরি চিকিৎসকদের নথি থেকে আসছে এমন কোনো দলিল আমরা পাচ্ছি না। কিন্তু সেই ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে, কারণ আমরা সেই প্রিজার্ভ করার জিনিসগুলো পাচ্ছি, যেমন চরক সংগীতের দিক থেকে ধীরে ধীরে আমরা সেগুলো সব দেখব। তো এবার যখন মোটামুটি, তাহলে প্রাচীন যুগটা যেটা বললাম ভারত অগ্রণী একটি ভূমিকা পালন করছে, সেখানে মধ্যযুগ যদি আমরা আসি, মানে মধ্যযুগ বা পরম মধ্যযুগ মোটামুটি 800 খ্রিস্টাব্দ বা তার একটু পর থেকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইসলাম দুনিয়া, পার্সিয়া বিশেষ করে আরব দেশগুলো কিছু, এইখানে এদের ভেতরে এই বিষয়ক সজাগ ভাব একটি দেখা যাচ্ছে পুরো মধ্যযুগ জুড়ে। বিভিন্ন যে বিমারি স্থানগুলো, মানে ইসলাম শাসকদের এদের যে সমস্ত হসপিটালগুলো তারা তৈরি করতেন, সেখানে তো ভুরি ভুরি উদাহরণ আছে সঙ্গীতকে ব্যবহার করার। এবং বর্তমানে যখন মিউজিক থেরাপি মানে এটা একটা আলাদা ডিসিপ্লিন হয়ে আমাদের সামনে আসছে, সেটা তো পুরোপুরি একটি পাশ্চাত্য উদ্ভাবনা। এবং বস্তুত এখন যদি আমরা ভাবি যে আচ্ছা, এখন ভারতে মিউজিক থেরাপি বিষয়টা কি আগে ভাবা হয়নি, একদমই ঠিক, আগে ভাবা হয়নি। তার মানে আমাদের এখানে এই বিষয়টাকে স্পষ্টভাবেই আমাদের স্বীকার করে নিতে হবে যে বস্তুত পাশ্চাত্য এই যে একটি ডিসিপ্লিন হয়ে আলাদাভাবে বেরিয়ে আসা মিউজিক থেরাপি হয়ে মোটামুটি 1950 খ্রিস্টাব্দ নাগাদ, যার মোটামুটি তারও আগের এর মডার্ন মেডিসিনের ভেতরে এর চিন্তা ভাবনা স্রোত দেখা যাচ্ছে মোটামুটি 1930-এ, এবং খুব প্রাচীন খুব পুরনো ইয়েতে মোটামুটি মানে মডার্ন ইয়েতে 1798 আশেপাশে। তো বস্তুত আমরা হিস্টোরিক্যালি বলতে পারি 1950 নাগাদ মিউজিক থেরাপি জিনিসটা প্রমিনেন্ট ভাবে এসেছে আমাদের সামনে। তো তারপরেই কিন্তু আস্তে আস্তে ভারতের এখানেও আমাদের সঙ্গীতের বিষয়টা ছিল কিনা এই ভাবনা চিন্তাটা এসেছে। তো আমি একটু পেছন দিকে যাবো, কারণ আজকে আমরা বর্তমান ভারতের বিষয়ে কিছুই বলবো না। আমি একটু প্রথমে সময়টাই নিয়ে নেব আর একটু সময়, যে এখনের আমাদের পরিস্থিতি কেমন এবং কোন জায়গায় দাঁড়িয়ে আমরা এই মিউজিক থেরাপি বা আরোগ্যের ক্ষেত্রে সঙ্গীতের প্রয়োগ ভারতীয় ইতিহাসে এটা দেখতে চলেছি। তো বর্তমান ভারতে তাই আমরা মোটামুটি এখন দেখতে পারি এই আলোচনার প্রেক্ষিতে যে যতক্ষণ না আমাদের কাছে এই মিউজিক থেরাপির ওই একটা ফোকাস এসেছে মডার্ন মেডিসিনে বা পাশ্চাত্য ইয়ে থেকে, আর সেখানেও আরো স্পেসিফিক করে আমি বলে রাখি, সেটা আমেরিকায়, বিশেষ করে আমেরিকা, তারপরে বিশেষ করে ফ্রান্স আসে, এবং তারপরে ইউকে ইত্যাদি। এমনকি এই ইস্টার্ন ওয়ার্ল্ডেও চীন, জাপান, বিশেষ বিশেষ ঠিক এই সমস্ত কিছু দেশে যারা অগ্রগণ্য, এদের ভেতরেও মিউজিক থেরাপি কিন্তু এরাও সেই ইউরোপ অথবা আমেরিকাতে গিয়ে সেখান থেকে শিখে তারপরে নিজেদের দেশে আছে এইটিকে প্রচলিত করছেন।
কিন্তু ভারতের ক্ষেত্রে এটা হওয়া খুব মুশকিল, এবং এখনো অবধি এটা হয়নি। এবং এটা এখনো অবধি হয়নি, তার এটি বস্তুত কারণ, কারণ আমাদের মিউজিক জাপান এবং চীনে একটা হয়েছে কি, তারা বেসিক্যালি ওয়েস্টার্ন মিউজিকটাকে তারা অনেকটাই নিজেদের সঙ্গে ইয়ে করে নিয়েছে। কিন্তু এখনো অবধি সেই জিনিসটা আমাদের একটা বিশাল বড় কালচারাল গ্যাপ মিউজিকের ক্ষেত্রে রয়ে গেছে, যার জন্য আমাদের নিজেদের একটা নিজস্ব বেরিয়ে আসার সম্ভাবনা সবসময় দেখা যায়। যদি কখনো আমরা বর্তমান ইয়ে করি, তা চিন্তা করি এই মিউজিক থেরাপির হিস্ট্রি বিষয়ে, মডার্ন হিস্ট্রি বিষয়ে, তখন আমরা দেখবো মোটামুটি আমরা কিছু কিছু পেপার থেকে, মিডিয়ার ইয়ে থেকে আমরা যা মোটামুটি নথি পাচ্ছি, সেখানে বিগত 2 দশকের আগে খুব একটা এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা আসেনি। এবং পেপার টেপার যদি ইন্টারন্যাশনাল জার্নাল এই সময় যদি বেরিয়েছে আমরা দেখি, সেটাও 2005-এর আগে নয়। তো এবং আরো বেশি ইন্টারেস্টিং বিষয়, করোনার পর থেকে আমরা দেখতে পাই যে বিভিন্ন অথেন্টিক সোর্সের ইয়ে থেকে, জার্নালের, যে কোভিড এর পরে আরো বেশি ভারতে এই এই বিষয়ের প্রতি কনসিয়াসনেস এসেছে, যেটা আগের থেকে অনেক অনেক বেশি। সুতরাং আগেরটাকেও আরো ফিকে হয়ে যাচ্ছে। এবার ইন্টারেস্টিংলি 1938 খ্রিস্টাব্দ নাগাদ লাহোরে, তখন পুরোটাই ভারত, ব্রিটিশ ভারত, সেখানে লাহোরে একজন ছিলেন ডক্টর জে পাল। ইনি ডাক্তার নন, কিন্তু ডক্টরেট সেখানে তার কি খেতাব তার বিষয়ে খুব একটা আমি জানতে পারি না। তার একটি বই ন্যাশনাল আর্কাইভে আছে, সঙ্গীত চিকিৎসা বলে, হিন্দিতে লেখা, লাহোর থেকে বেরিয়েছিল। উনি সঙ্গীত শুনিয়ে কিছু কিছু মানুষকে সুস্থ করেছেন বলে ওখানে ক্লেম ওনার আছে। এছাড়া বর্তমান ইয়েতে আমাদের কোনো মানে মোটামুটি অষ্টাদশ শতাব্দী থেকে এই ভেতরে কোনো আর যেমন বর্তমানে দেখা যাচ্ছে মোটামুটি একটা আউটলাইন বললাম, আমাদের আর কোনো কনসাস ইয়ে কিন্তু ছিল না। এবার তার আগে যদি এবার আমাদের পুরো আজকের বিষয়টা তার আগে অবধি, মানে 17 সপ্তদশ শতাব্দীতে আমরা কিছু পাচ্ছি না আপাতত কোনো এভিডেন্স, তো মোটামুটি 16 শতাব্দীর আপাতত আমরা পেয়েছি একটি। তো সেই হিসাবে মোটামুটি আমরা তার আগের পুরো ভারতের জায়গাটা দেখব এই ভিত্তি করে, এই মুহূর্তে এরকম ভাবে, যেহেতু আমরা মিউজিক থেরাপি দেখছি, তার ভিত্তিতে আচ্ছা আমাদের তাহলে আগে কি থাকতে পারে সেটা দেখার। আমাদের কাছে মূল বেসিক নথিটাই হচ্ছে আয়ুর্বেদের বিভিন্ন আকর গ্রন্থগুলি। মূলত আয়ুর্বেদের গ্রন্থগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। মূল যে আকরগুলো, সেটা হচ্ছে একটা বৃহত্রয়ী আর একটা লঘুত্রয়ী। এবার লঘুত্রয়ী চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, অষ্টাঙ্গ হৃদয়, আর লঘুত্রয়ী মাধব নিদান, সারনাথর পদ্ধতি, ভাব প্রকাশ। বৃহত্রয়ী এবং লঘুত্রয়ীর ভিতরে মূল পার্থক্য হচ্ছে এটি সংহিতা পর্ব, যেটা মোটামুটি অষ্টম শতাব্দীতে শেষ হচ্ছে, এবং ঠিক অষ্টম শতাব্দীতেই হচ্ছে আবার মাধব নিদান। সেখান থেকে নেক্সট স্টেজটা আয়ুর্বেদের যাচ্ছে ভাব প্রকাশ, যেটি ষোড়শ শতাব্দীতে অন্তিম। এছাড়া ভেল সংহিতা, কাশ্যপ সংহিতা, অষ্টাঙ্গ হৃদয়, গদ নিঘণ্টু বলে একটি খুব একটি বিখ্যাত নয়, কিন্তু এটিও খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আয়ুর্বেদ যারা বিশেষজ্ঞ তাদের মহলে। এবং রসশাস্ত্র বলতে বিভিন্ন রসায়ন সেবনের বিভিন্ন একটা আলাদা একটা পার্ট পুরো আয়ুর্বেদ শাস্ত্রের। সেইখানের আনন্দকন্দে এবং রসমঞ্জরি বলে দুটি বইতে আমরা আমাদের এই বিষয়ক উল্লেখ পাচ্ছি, যেখানে সঙ্গীত কি ইউজ করা হচ্ছে আরোগ্য বিষয়ক বা পথ্য হিসেবে, ঔষধ হিসেবে। এবার এখানে একটি বিষয় চলে আসে যে যেই সঙ্গীতকে ব্যবহার করা হচ্ছে,
সেইটি কেমন। এখন বর্তমানের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ভারতীয় সঙ্গীত সাধারণত সবাই ক্লাসিক্যাল দিয়ে মিউজিক থেরাপি, কিন্তু তাই শুধু নয়, অন্যান্য মিউজিকের ফর্মকে নিয়েও ভারতবর্ষে মিউজিক থেরাপি দিয়ে করা হচ্ছে। অনেকে গিটার ইউজ করেন, বিভিন্ন ভাবে করা হয়। অনেকে পুরোপুরি টেকনিক অনেকটা ফলো করার চেষ্টা করেন। আহ, আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে বর্তমান ক্ষেত্রে মিউজিক থেরাপি যখন আমরা বলছি, তখন মোটামুটি মিউজিক থেরাপিকে দেখা হয় দুই ভাবে, একটি হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে রিসেপটিভ। এবার যখন কেউ একজন সঙ্গীত তৈরি করছে বা গানের সঙ্গে নিজেকে ইনভলভ করছে, শুধু শোনা নয়, শুনছে না, শুনছে যেটা সেটা হচ্ছে রিসেপটিভ। এবার অ্যাক্টিভ মানে সে সেটার সঙ্গে অ্যাক্টিভলি তার সঙ্গে রিয়েক্ট করছে বা বাজাচ্ছে, গাইছে, গান তৈরি করছে। আমাদের যদি, এবং এটা অন্যান্য ক্ষেত্রেও তাই, সারা পৃথিবীর পুরনো প্রাচীন ইতিহাসে এইটাই দেখা যাচ্ছে যে সাধারণত রিসেপটিভ ওয়েতে মিউজিক থেরাপির প্রয়োগই খুব বেশি স্বাভাবিক। কিন্তু এক্সেপশনালি আমরা একটি উদাহরণ পাই, যেটা পরে দেখাবো, যেটা বর্তমানের এই অ্যাক্টিভ মিউজিক থেরাপিকেও একটা সাপোর্ট দিচ্ছে। তো আমাদের যে সঙ্গীত, এই সঙ্গীতে আবার ফিরে আসি, সঙ্গীতটি কেমন সেই সময়। এখনের সঙ্গীত যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল, এই সঙ্গীতের যে ধরন বা ধারা, পুরোটি কিন্তু খুব বেশি হলে 500 বছরের পুরনো হবে। তার ভিতরেও খেয়াল 300 বছর এরকম পুরনো। ধ্রুপদও সেরকমই, 400-500 খুবই, তার থেকে পুরনো কিন্তু এখনের ফর্ম নয়। তার ভিতরেও বিভিন্ন রাগ আছে যেগুলো অন্য নামে হয়তো ইউজ হতো, অনেকগুলো হয়তো ছিলও না। যেমন বিশেষ করে একটি খুব প্রমিনেন্ট ভাবে ভৈরব, এটি আজ থেকে 500 বছর আগে এইভাবে যেভাবে নর্থ ইন্ডিয়াতে ভৈরব গাওয়া হয় বা যে স্কেলটিকে ভৈরব নির্দেশ করা হয়, সেটি মোটেই ভৈরব ছিল না, 5 নোটের একটি রাগ ছিল। এবার তারও আগের, কারণ চরক ইত্যাদি আরো প্রাচীন যুগের সময়। এবার সেইখানে দেখতে গেলে তো আরো ওই রকম ভাবে যেই সময় আমি বলতে পারছি যে ভৈরব এরকম নোটের ছিল, সেই সময় তারও আগে, যখন ভৈরবী কোনো টেক্সটে ভৈরব বলে কোনো রাগের উল্লেখ নেই, সেই সময়ের যে আবার সঙ্গীতের যদি জায়গায় ফিরে আসে, কারণ চরক ইত্যাদির সময় যে সময়ের সঙ্গীতের প্রয়োগ দেখাচ্ছেন, সেগুলো কিন্তু সেরকম প্রাচীন সময়, যেখানে ওইরকম ভৈরবের ডেভেলপমেন্ট হয়নি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের মিউজিক, যেটি নাট্যশাস্ত্রের সঙ্গীতে, যেই সঙ্গীতকে নাট্যশাস্ত্র শাস্ত্রীকৃত করেছে বা যার বিষয়ে নাট্যশাস্ত্র বলছে, সেই সেই যে সঙ্গীতের ফর্ম, সেটি কিন্তু বস্তুত গান্ধর্ব সঙ্গীতের ফর্ম। এবং তাই চরক ইত্যাদিতে যখন আমরা কোটগুলো দেখি যে এইখানে মিউজিক ইউজ করবে, সেখানে গান্ধর্ব শব্দগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি ভাবে আছে। গান্ধর্ব, গান্ধর্ব শব্দ করবে। তো গান্ধর্ব শব্দটা খুব খুব টিপিক্যাল, প্রাচীন সংস্কৃতির একটি খুব টিপিক্যাল শব্দ, যেটিকে গান্ধর্ব, যেটি বস্তুত নাট্যশাস্ত্রে যে মিউজিকটার কথা বলা হচ্ছে, অথবা সঙ্গীত রত্নাকরে যে মার্গ সঙ্গীতের কথা বলা হচ্ছে। মার্গ এবং গান্ধর্ব বেসিক্যালি একই জনরের সঙ্গীত, অথবা বলতে পারি আমাদের এনশিয়েন্ট ক্লাসিক্যাল। এইটা এখনের ক্লাসিক্যাল, এটা এনশিয়েন্ট ক্লাসিক্যাল, এনশিয়েন্ট। ওকে, তো মোটামুটি একটা আমরা ধারণা করতে পারছি হয়তো। সুর তো ওরকম ভাবে আমরা করা মুশকিল হয়ে যাবে, কারণ কোনো আয়ুর্বেদিক টেক্সটেই একটা পার্টিকুলার কোনো সুরকে ব্যবহার করার কোনো কথা নেই। শুধু এখানে সঙ্গীত ইউজ হতে পারে, এই হিন্টটা শুধু আমরা পাচ্ছি। কোন কোন রোগ এর ক্ষেত্রে এই উল্লেখগুলো আসছে যদি আমরা দেখি, তাহলে প্রকৃত পিত্ত, সন্ন্যাস, এক একটার সঙ্গে সঙ্গে আমরা যাব, প্রত্যেকটা নিয়ে নিয়ে ধীরে ধীরে।
প্রকোপিত পিত্ত, সন্ন্যাস রোগ। সন্ন্যাস রোগ বেসিক্যালি কোমাকে সন্ন্যাস রোগ বলে, এমনটাই বিশেষজ্ঞরা বলেন, পণ্ডিতেরা। গর্ভিণী ও নবজাতকের দেখভালের ক্ষেত্রে প্রয়োগ আছে, বাজিকরণ ক্ষেত্রে ভাইটিডিটি, রাত যক্ষা, টিবি, মদাত্যায়, এটা অ্যালকোহলিজম, বমন বিরেচনের সংজ্ঞাহীন হয়ে যায় যখন পেশেন্ট, সেই সময় বমন বিরেচনের বিষয়ে প্রসঙ্গক্রমে আসবো আমরা। এছাড়া আছে বৈদ্যশালে, এটি এটি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, আমরা আরো পরে বলবো ছোট করে, যে একটা চিকিৎসালয়ের একটা যখন প্ল্যান করা হচ্ছে, তার ভেতরে কোন কোন স্টাফেরা থাকবে সেই বিষয়ে করতে গিয়ে যারা যারা সঙ্গীত জানেন, সঙ্গীতজ্ঞ, তাদের থাকাটা তাদেরকে আলাদা করে স্টাফ হিসেবে পরিগণ্য করা হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর হজমের ক্ষেত্রে সাহায্য করছে, দাহজ্বর, হাইপার পাইরেক্সিয়া, এটা 105-এর উপরে জ্বর উঠে যায় এই সময়ের ক্ষেত্রে। রস সেবন এবং জীবনচর্যা, এই দুটোকে আমি আলাদা করে পৃথক করার চেষ্টা করছি, কারণ দুটো এক্সেপশন ভাবে। রস সেবন হচ্ছে রসায়ন, আগে বলেছি ছোট করে, যে বিভিন্ন এমনকি সেখানে মার্কিউরি মানে পারদ চারদ দিয়ে এরকম রসায়ন বিভিন্ন তৈরি করা হয়, বিভিন্ন খনিজ, এই সমস্ত দিয়ে, সেগুলো সেবনের বিভিন্ন বিধি আছে। সেরকম এক দুটো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা তো খুব জেনারেল বিধি আছে, যে সমস্ত ইয়ের আগেই পথ্য হিসাবে সঙ্গীত শোনা, গান শোনা। আর একটি বিশেষ ক্ষেত্রে, বিশেষ একটি রসায়নের সেবনের ক্ষেত্রে একটা উল্লেখ আমরা পাই। এছাড়া জীবনচর্যার ক্ষেত্রে এটা এটা অ্যাক্টিভ মিউজিক থেরাপির একটা বিশাল বড় উদাহরণ, যেটা খুব এক্সেপশনালি আমরা আমাদের ট্র্যাডিশনের ভিতরে পেয়ে থাকি। প্রাত্যহিক জীবনের ক্ষেত্রে সঙ্গীতের প্রয়োগের কথা আবার ধীরে ধীরে আমরা একটা একটা করে দেখি। প্রকোপিত পিত্ত, এখানে একটু বেসিক আয়ুর্বেদের প্রিন্সিপাল গুলো একটু আমরা যদি বুঝে নিই, তাহলে হয়তো সুবিধা হবে। মোটামুটি পঞ্চমহাভূতের যে ভারতীয় ভাবনা চিন্তা, খুবই প্রিমিটিভ ভাবনা, খুবই প্রাচীন একটি ভাবনা, তার উপর ভিত্তি করেই আয়ুর্বেদের প্রাথমিক ভিত্তি দাঁড়িয়ে আছে। কেমন ভাবে না, বস্তুত আবার সেটি সাংখ্যের সঙ্গে চলে যায়, মানে সেই সমস্ত কিছু দর্শনেরই, কারণ এটা আয়ুর্বেদের দর্শনেরই পার্ট। জনক হিসেবে সেই সাংখ্যকে আমরা আবার পাই। তো পঞ্চমহাভূত মানে পৃথিবী, জল, তেজ, অগ্নি, বায়ু আর আকাশ, এই পাঁচটার ভেতরে, পাঁচটা দিয়েই শরীর শরীর যে তৈরি হচ্ছে। এখন আয়ুর্বেদের এর লক্ষ্যবস্তু, চিকিৎসা শাস্ত্রের লক্ষ্যবস্তু মানুষ শরীর, এছাড়াও অন্যান্য, এখানে মানুষ শরীর অবশ্যই। তো মানুষ শরীর কি না বলে, শর্ট ধাতু দিয়ে মানুষ শরীর তৈরি, চটকে আসে। শর্ট ধাতু কি না, 6টি মহাভূত এবং চেতনা, কনসাসনেস। এবার এই যে 6টি মানুষ শরীর তৈরি, শরীরের ভেতরে তাহলে এই যে রোগ টোগ আছে, সেগুলো কিসের করলে না, আয়ুর্বেদ পরম্পরার বক্তব্য, আয়ুর্বেদ ধারার, যে 3টে বিষয়ের ফলে এইটা হয়ে থাকে রোগ টোগ। এছাড়া অন্যান্য কারণও আছে রোগের, কিন্তু এটা হচ্ছে শরীরের ভেতরে খুব ন্যাচারাল কারণ, এবং প্রতিদিনের ইয়েতেও সেটা নির্ভর করে। সেটা কি না, পৃথিবী এবং 5টার ভেতরে এবার কম্বিনেশন হচ্ছে, পৃথিবী এবং জল মিলে কফ, তেজ বা অগ্নি এবং জল, এই দুটো মিলিয়ে পিত্ত, বায়ু এবং আকাশ মিলে বাত ধাতু বা বায়ু ধাতু। এই 3টের এপাশ ওপাশ, এবং একটা যে শরীর তৈরি হচ্ছে গর্ভেতে,
এতে ধীরে ধীরে যে তৈরি হচ্ছে, সেই শরীরের খুব ন্যাচারালি এরকম পিত্তের ধাত, কফের ধাত, সেটা খুব তার প্রকৃতিজ তার একটি ব্যাপার, সেটাকে প্রকৃতি, এই দোষজ প্রকৃতি আলাদা একটা ক্যাটাগরাইজেশন আছে। সেরকম পিত্তর যার আছে, পিত্তলতাকে বলা হয় বা পৈত্তিক। বায়ুর যার বাতিক, বাতল এরকম বলা হয়, কফের কফল, অথবা সন্নিপাতজ। সন্নিপাত মানে তিনটেই খুব ইকুইলিব্রিয়ামে আছে, খুব ভালোভাবে আছে। এছাড়া দুই দুই ভাবে হতে পারে। তো এইখানে এটা খুব স্পেসিফিক একটা কনটেক্সট, প্রকৃত পিত্ত, যার জন্য এত কিছু বলতে হচ্ছে। যখন যারা স্বাভাবিকভাবে তাদের পিত্ত প্রকৃতি, প্রিডমিনেন্ট পিত্ত প্রকৃতি, তাদের খুব ন্যাচারালি পিত্ত বেড়ে যাওয়ার একটা ধাত থাকে, এবং সেই ক্ষেত্রে 16খানা রেমিডিজের কথা চরক বলছেন। সেই প্রসঙ্গে এসে বলছেন তস্য অবজয়নম বলে একটি 16টার ভেতরে একটি উল্লেখ, একটি পথ্য হচ্ছে গান শোনা। শ্রুতি সুখ মৃদু মধুরা মনোনুগানাম চ গীতবাদিত্রাণম শ্রবণম। গীতবাদিত্রাণম শ্রবণম, গান বাজনার শ্রবণ। কেমন শ্রুতি সুখ, কানে ভালো লাগবে, সুখকর, মৃদু হালকা মধুর, আবার সুইটনেস, সুদিং, মনের মনের অনুকূল, এরকম গান বাজনা শুনতে হয়। তো এই এবার দেখা যাচ্ছে যে চরকের সময় যদি আমরা ভাবি যে এইটা কোন সময়কার ইয়ে, তাহলে আমরা দেখব চরক মোটামুটি যে ধারায় আসছেন সেটি হচ্ছে আত্রেয় ধারা। দুটি প্রাচীন ধারার আমরা উল্লেখ পাই সম্পূর্ণ আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে, একটি আত্রেয় ধারা এবং একটি ধন্বন্তরীর ধারা। ধন্বন্তরীর ধারাতেই শল্য প্রধান ধারা এটি, এবং সেই ধারাতেই সুশ্রুত আসছেন। এবং আত্রেয় যে ধারা সেটিতেই চরক, ভেল, হারিত, এরা সমস্ত যাদের যাদের খুব যারা একটু শুনেছেন তারাও হয়তো তারাও নাম শোনেন, এদের কথা আসে। দুটিতে, এই দুটি দিয়ে মোটামুটি সমস্ত আয়ুর্বেদ পরম্পরা বেরিয়েছিল। এবার এই আত্রেয় ধারাতে চরক আসছেন, এবং চরক সংহিতা বলে যে বইটি এখন আমরা দেখতে পাই, সেটি কিন্তু বস্তুত অগ্নিবেশ তন্ত্র নামে প্রথমে প্রচলিত ছিল। চরক মোটামুটি 200 খ্রিস্টপূর্বাব্দের ব্যক্তি, এবং সেই সময় উনি এটির এডিশন করেন। সেই থেকে ধীরে ধীরে চরক সংহিতা বলে প্রচলিত হচ্ছে। তাও আমরা মোটামুটি বুঝতে পারছি 500 শতাব্দীর সময় বোধহয়, তখন আমরা দেখি বলতে পারি যে হ্যাঁ, এটাকে চরক সংহিতা ব্যবহার এসে গেছে। তার আগেও চরক সংহিতা বলে আলাদা করে ওইটিকে বলা হচ্ছে বলে আমরা জানি, আমরা এখনো অব্দি কোনো পোক্ত দলিল দিতে পারি না। তো চরকের বিভিন্ন সেই জন্য এই যে প্রকৃতবিদ্যর বিষয়টি, এটি যদিও এবার এবার চরকের 200 খ্রিস্টপূর্বাব্দের যে এডিশন, তারপরে আবার আরেকটি এডিশন হয় 500 খ্রিস্টাব্দে। এটি করেন দৃঢ়বল, কাশ্মীরের আশেপাশে ছিলেন। তো পরের পরের কিছু অংশ আসবে যেগুলো চরকে আছে, কিন্তু দেখবো যে সেটা দৃঢ়বলের দ্বারা এডিটেড ভার্সন। সেই জন্য সেইখানের যে এভিডেন্স গুলো, সেটা আমাদের ভাবতে হবে যে 500 শতাব্দীর আশেপাশে ওই সময় এরকম হয়তো প্রয়োগের প্রচলন ভারতে থাকতে পারে, বা বৈদ্য সমাজের জ্ঞানটি আছে। তো তাই প্রকৃতবিত্ত বিষয়টি 500
বা 200 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে তো অবশ্যই আমরা দেখতে পাবো। এবং সেই ধারা দিয়ে ধীরে ধীরে বাগভট, যিনি অষ্টাঙ্গ হৃদয় রচনা করছেন 800 খ্রিস্টাব্দে, তার রচনা তো দেখতে পাই। এবং তারপরে বৃদ্ধ বাগভট তার আগের মানুষ, মোটামুটি 600 খ্রিস্টাব্দে, সেখানেও তিনি ব্যবহার করছেন। ওখানে হারি গীতম এরকম ভাবে অষ্টাঙ্গ হৃদয়ের সূত্রস্থান 13 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে উনি এটি বিষয়ে বলছেন। এইখানে আরেকটি এই বিষয়ক আলোচনাতে আরেকটি বলা হয়, যেটা বর্তমানের মিউজিক থেরাপি তো এরকম ডাক্তারের মানে থেরাপিস্টরা প্রেসক্রাইব করেন যে বিভিন্ন কনসার্ট শুনতে যাওয়ার কথা। তো এইখানেও অষ্টাঙ্গ হৃদয়, অষ্টাঙ্গ সংগ্রহ বৃদ্ধ বাগভটের, সেখানে শ্রবণঞ্চ অভ্যুদয়া নাম এরকম উল্লেখ আসছে। অভ্যুদয় বলতে বিভিন্ন মেলা বা জনসমাবেশ এরকম, সেখানে যে গান বাজনা হচ্ছে সেইগুলো শোনার কথাও এই বিষয়ে বলা হচ্ছে। মানে এটি একটি তথ্য হয়ে যাচ্ছে। বেশ, এরপরে আমরা সন্ন্যাসরূপ বা চরক, সরি সন্ন্যাসরূপ কোমা, সেখানে চরক এবং সুশ্রুত দুজনেরই এখানে বিশেষ অবদান। কারণ 1991 সালের নাগাদ একটি আমরা পেপার পাচ্ছি, সরি 1990 সালের, যেখানে প্রথম কোমাতে মিউজিক থেরাপি ইউজ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মানে কোমা থেকে তোলার ক্ষেত্রে মিউজিক থেরাপি এফেক্টিভ হচ্ছে। সেই ক্ষেত্রে সুশ্রুত হচ্ছেন, সুশ্রুতের ভেতর থেকে আমরা এভিডেন্স পাচ্ছি যে আহ উত্তরতন্ত্রের ভিতরে, এটাই উত্তরতন্ত্রের ভিতরে আসছে। তাই আমি একটু এটাকে করে নিই। হ্যাঁ, ঠিকই উত্তরতন্ত্রের ভেতরে আসছে, সেই জন্য এটিকে আমরা মোটামুটি 200 শতাব্দীর পরে আমরা আমাদের যোগ করতে হবে। যেমন আগে বলেছিলাম চরক সংহিতার এডিশন হচ্ছে, সেরকম সুশ্রুত সংহিতারও এডিশন হয়েছিল। দ্বিতীয় সুশ্রুত বলে একজন ছিলেন, বৃদ্ধ বৃদ্ধ সুশ্রুত যিনি, তিনি হচ্ছেন তাকে মোটামুটি 900 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ রাখতে হয় বলে এটি প্রিয়ব্রত শর্মা এদের মত, যে মোটামুটি 900 খ্রিস্টপূর্বাব্দের নাগাদ বৃদ্ধ সুশ্রুত ছিলেন। এবং তারপরে দ্বিতীয় সুশ্রুত যিনি ছিলেন তিনি 200 খ্রিস্টপূর্বাব্দে সময়কার মানুষ বলে এদের একটি সবচেয়ে বেশি পণ্ডিতেরা এই বিষয়টিকে, এই ডেটটিকেই মানেন। তো সেইখানে দেখা যাচ্ছে যে চিকিৎসায় ত্বরয়া ভিষক্তম বাদিত্র গীতানুনৈহি, যখনই সংজ্ঞাহীন এরকম হয়ে যাবে বা পুরো ছেড়ে দেবে সমস্ত কিছু, সন্ন্যাসের বস্তু এটি, সমস্ত কিছু সব দিক থেকে ছেড়ে দেওয়া, সমস্ত তখন তাকে এটা দিয়ে গান বাজনা শুনিয়ে ওঠাবে, এটা স্পেসিফিক বা আলাদা করে উল্লেখ করছেন। এছাড়া চরক যেটা করছেন সেটা কিন্তু এই কোমা থেকে ওঠানোর জন্য নয়, কোমাতে চলে গেছে, কোমা থেকে জ্ঞান ফিরেছে, এবার জ্ঞান যাতে আবার না চলে যায়, এই ক্ষেত্রে চরক বলছেন যে গান বাজনা শুনিয়ে তাকে জাগিয়ে রাখো। এখানে আছে বিস্মাপনৈহি সংস্মরণৈহি প্রিয় শ্রবণ দর্শনৈহি পটুভির গীতবাদিত্র শব্दैहि তস্য সংরক্ষিতব্যম চ মনঃ প্রলয় হেতুতঃ। মন যাতে প্রলয় মানে মন যাতে অজ্ঞান দশা না চলে যায়, মূর্ছা না পায়, সেই জন্য তাকে গান বাজনা শুনিয়ে জাগিয়ে রাখতে হবে। তো এটি কোমার ক্ষেত্রে প্রয়োগ আমরা দেখতে পারি। এরপরে এটি চরকে যেমন আছে, নবজাতকের সঙ্গে তার মা দুজনেরই যাতে সেই সময়ের মনটা যাতে প্রসন্ন থাকে,
এই বিষয়ে চিন্তা ভাবনা এখানে উঠে আসে। চরকে যেমন দেখতে পাই তেমন বৃদ্ধ জীবক বস্তুত কাশ্যপ সংহিতার রচয়িতা। কাশ্যপ সংহিতা বৃদ্ধ জীবক জীবক যিনি বৌদ্ধ বা বুদ্ধের সময়কার মানুষ, তার সঙ্গে সম্পর্কিত নয়, ইনি অন্য একজন। আহ এর পুরো কাশ্যপ সংহিতার মূল আহ আহ, বিশেষতাই হচ্ছে এটি কৌমারবৃত্ত বা শিশুদের চিকিৎসার বিষয় একটি ধারা। মোট 8খানা ধারায় আয়ুর্বেদ শাস্ত্র আহ, বিভক্ত ছিল, অষ্টাঙ্গ বলা হতো, তার ভিতরে একটি কৌমারবৃত্ত। আর চরকের এটা কায় চিকিৎসা, আর সুশ্রুতেরটি শল্য। মোটামুটি এই 3 ধারার ভেতরেই আমরা এটি দেখতে পাই। এছাড়া বাজিকরণ একটি ধারা আছে, ভাইটালিটি বা সমস্ত সেক্সুয়াল বিষয়ক পুরো চিকিৎসা, সেইখানের ভেতর থেকেও আমরা একটি দেখতে পাই। মোটামুটি এরকম 4টে ধারার ভেতরে মিউজিকের প্রয়োগ আছে, প্রয়োগের মিউজিক ইউজ করা হচ্ছে। আরেকটি রসায়নকে, হ্যাঁ রসায়ন, তাই 5টা, মোট মোট 5টা। এবার গর্ভিণীর এই বিষয়ে তাই বৃদ্ধ যুবকের ওখানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন ব্রহ্মঘোষাইহি সবাদিত্রীর বাদিতম বেশম শাস্যতে। সবসময় ঘরটা সেই ভালো সুন্দর গান বাজনা দিয়ে ভরিয়ে রাখতে হবে, এটি একদম আলাদা করে প্রেসক্রাইব করা হচ্ছে বৃদ্ধ যুবকের কাশ্যপ সংহিতায়। এবার বাজিকরণের বিষয়ে যেটা আসছে, এইখানে চরক, সুশ্রুত, বাগভট, বৃহত্রয়ী তিনটি দলিলই আমরা এই বিষয়ে উল্লেখ পাচ্ছি। এছাড়া বৃদ্ধ বাগভট মানে অষ্টাঙ্গ সংগ্রহকার, অর্থাৎ ষোড়শ ষষ্ঠ শতাব্দী, ওইদিকে 8ম শতাব্দী, পেছনে দ্বিতীয় শতাব্দী খ্রিস্টপূর্বাব্দ, এরকম এরকম এই সমস্ত সময়ের ভেতরেই আয়ুর্বেদের বিশেষজ্ঞদের পরিসরে এই বিষয়ে যে সঙ্গীতের প্রয়োগ পথ্যের মতো কাজ করে সেটি দেখা যাচ্ছে। এবং অন্তিমে ষোড়শ শতাব্দীর যে ভাব প্রকাশ, ভাব মিশ্রের, সেইখানেও এর উল্লেখ আসছে। কিতাবাজিকারা যোগাহা প্রীণন্তি বলপ্রদাহ, এরকম ভাবে ভাব প্রকাশ উত্তরখণ্ডে শ্লোক আসে। এছাড়া চরক সংগীতে তো গান্ধর্ব শব্দ আসছে। আমি প্রথমে যে গান্ধর্ব শব্দ, গান্ধর্ব শাস্ত্রের কথা বলছিলাম, প্রাচীন ভারতীয় ক্লাসিক্যাল মিউজিক, সেইটারও হিন্ট এখানে আসছে। গান্ধর্ব শব্দ আসছে সুগন্ধ যোগাহ সত্বম বিশালম নিরুপদ্রবম চ হর্ষস্য যোনিঃ পরমা নারায়ণাম। এই সমস্ত কিছুই হচ্ছে মানুষের হর্ষ, অতি উৎসাহের, অতি উৎসাহ এখানে আমি ফ্রেজটা কি না, যদিও হর্ষকে আমরা দেখতে পারি সুশ্রুত ইত্যাদি অতি হর্ষের ফলে মানসিক বিকারের দিকে যেতে পারে, কিন্তু এখানে যতখানি প্রয়োজন সেই হিসাবেই বলা হচ্ছে স্বাভাবিকভাবে। সেখানে ওই উৎফুল্লতার বিষয়ে এই গান ইত্যাদি পথ্যের মতো কাজ করে থাকে, তাই এই বিষয়ে প্রয়োগও সঙ্গীতে দেখা যায়। এরপরে টিউবারকুলোসিস, এখানে অনেকটা তার যাতে সেই দিকে মন না যায় এই সবের জন্য ওই প্রিভেনশনের মতো এখানে সঙ্গীত আসলে কাজ করে। চরকে তো আসছেই, সেখানে গীতবাদিত্র শব্দেহি প্রিয় শ্রুতি ভিড়ে বছর রোগরাজও নিবর্তাতে, এরকম ভাবে চরকে আসছে। এখন মনের অনুকূল বিষয় করতে হবে এখানে। যখন বলা হচ্ছে, চক্রপাণি দত্ত ইনিও বাঙালি ছিলেন, অথবা বলা যায় যে বঙ্গভূমিতে তার জন্ম। অনেক 9 পালের সময়, পাল রাজাদের, মোটামুটি 1100 খ্রিস্টাব্দের প্রথম ভাগে।
ইনি এখনো অব্দি এর টিকা খুবই আদৃত হন। বলছেন যে মনসঃ আনুকূল্যম यक्ष्मारम्भक दोषं हन्ति इति इत्यतः सर्वासु चेष्टासु सदैव मनोनुकूलं स्यात् तथैव वर्तनीयम्। তাই বস্তুত সেই জন্য এই যে সঙ্গীত শোনানো, এটা কিসের কিসের বিষয় না, মনের অনুকূল, তার মনটা যেটা চাইছে, খুব একটা বেশি হয়েছে না, মানে টিউবার জিনিসটা অসাধ্য রোগের ভিতরে পড়তো, রাজযক্ষা, মানে কেউ পুরোপুরি সারাতে পারবে না, এটা রোগের ভাগ আছে, সাধ্য অসাধ্য, এরকম ভাবে আরো কয়েকটা ভাগ আছে। তার ভেতরে এটি অসাধ্য রোগের ভেতরে পড়ে, যার ফলে আহ মনের অনুকূল যাতে থাকতে পারে সে সেই হিসেবে সমস্ত সাহায্য যে সমস্ত দিক করছে রোগীকে, তার ভেতরে একটি হচ্ছে সঙ্গীত হয়ে হয়ে উঠছে। সেটি চরকেও আসছে, বাঘভটে, বৃদ্ধ বাঘভটে, এবং এক্সেপশনালি সোঢলের গদ নিঘণ্টু, গদ নিগ্রহ, স্যার, গদ নিগ্রহ, গদ নিগ্রহ বইতে সোঢাল, আমি আগে বোধহয় ভুল করেছি একটু লিখতে, গদ নিঘণ্টু, গদ নিগ্রহ ওনার বইয়ের নাম। ইনি এর সময়টা খুবই স্পষ্টভাবে আমরা পাই, কারণ ইনি কর্ণাটকে দেবগিরি যাদব বংশীয় সিংহনের রাজসভায় ছিলেন। সিংহনের সময়টি 1210 থেকে 1247, ইন্টারেস্টিং। তো তার সবাই ছিলেন, এবং দুজনের মিলে যে একটা ভালো বন্ধুত্ব গিয়েছিল, কারণ উনি দুটো উল্লেখ করেছেন যেখানে বলছেন যে এটি সিংহনের, রাজা সিংহনের চূর্ণ। উনি অনেক আয়ুর্বেদিক চূর্ণ অনেক উনি প্রেসক্রাইব করেছেন, ওখানে ওনার নিজস্ব তৈরি চলে এসেছে। তার ভেতরে রাজাও দুটো চূর্ণ তৈরি করেছিলেন, যেটা উনি তার বইতে উল্লেখ করেছেন, যার ফলে খুব স্পষ্ট হয়ে যায় আমাদের কাছে। তো এইরকম সময় আমরা দেখছি যে রাজযক্ষা, টিবির বিষয়ে সঙ্গীতের ব্যবহার খুব প্রমিনেন্ট ভাবে তখনও আছে, কারণ এইরকম একটা অফ ইয়েতে বইতেও যখন এই বিষয় আসছে, তখন এটা যে বৈদ্য সমাজে লাভপ্রদভাবে দেখা হচ্ছে সেটি একটি আন্দাজ করা যায়। এছাড়া মদাধ্যয়, অতিরিক্ত মদ্যপানজনিত যে সমস্ত সাইড ইফেক্ট, এটাকে অ্যালকোহলিজম ইত্যাদি বলে, সেটা চরক, বাঘভট এবং এক্সেপশনালি ভেলের যে এখনো অব্দি এডিশন পাই, ভেল হাড়ি, এদের যা যা আমরা মোটামুটি পেয়ে থাকি চরক বাদে, এবং চরকের যে ধারা, ভেলের ধারা এক, কারণ চরক ইত্যাদির কারণ অগ্নিবেশী চরকে, চরক সঙ্গীত অগ্নিবেশ তন্ত্রে চরক হচ্ছে, এবং অগ্নিবেশ, ভেল, হারিদ ইত্যাদি এরা সবাই আহ আত্রেয় পুনর্বসু কৃষ্ণের শিষ্য। তাই একই ধারার, তাই আত্রেয় ধারাতেই ভেল ইত্যাদিও সেই ধারারই। হয়তো এখানে আমি একটু হয়তো আগে বলতে এটা ঠিক হয়নি, বলে রাখা উচিত ছিল। সেটা হচ্ছে বাঘভট, এরা কিন্তু আগের যে চরক ইত্যাদি তো হয়ে গেছে, বলা হয়ে গেছে, এইসবের পুরো একটা সংগ্রহ তৈরি করছে। সেই জন্য এনাদের বইয়ের নাম সংগ্রহ, হৃদয় ইত্যাদি করে একটা পুরো এনসাইক্লোপিডিয়া মতো তৈরি করছেন বস্তুত অনেকটা, যাতে সব থাকবে। কারণ আগে দেখছে যে চরকের ভিতরে এই দিকে ফোকাস, অন্য অন্য গুলো প্রায় নেই বা একটু আছে এরকম ভাবে, কিন্তু এখানে ডিস্ট্রিবিউট করে সম্পূর্ণটাই বলবে এরকম একটা ভাবে। তাই বাঘভট ইত্যাদি একটু আলাদা, সেখান থেকে ভেল ইত্যাদিরা একটু আলাদা, কারণ এটা প্রাচীন সংহিতার সঙ্গে যুক্ত। বেশ, তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে মদাধ্যেয়স্য প্রহস্যজনিকা ক্রিয়া কর্তব্য ইত্যাহ, যার এরকম। এবার মদাত্যের ভেতরেও এখানে সন্নিপাত যে মদাত্যয়, সেই ক্ষেত্রে মানে তিনটে ধাতুই, তিনটে দোষই প্রকৃত হয়ে গেছে, এরকম ধরনের মানে খুব এক্সেসিভ মদাত্যের ক্ষেত্রেই এই সঙ্গীতের বিষয়ে কিন্তু বলা হয়েছে। এরপরে আমরা
বমন বিরেচনের বিষয়টা দেখে নেব বিশেষ সময় নিয়ে। বমন বিরেচন এটা সম্পূর্ণই আয়ুর্বেদের একটি এখনো এখনো পঞ্চকর্ম ইত্যাদির ভেতরে করে থাকেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। একটি হচ্ছে বমনের মাধ্যমে শরীর শুদ্ধ করা, আর একটি হচ্ছে মলের মাধ্যমে শরীরকে শুদ্ধ করা। বিভিন্ন রসায়ন ইত্যাদি খাইয়ে এগুলো তারা তাদের এর বিশেষজ্ঞ ডাক্তার বৈদ্য আছেন, এখনো আছেন। তো চরক এই বমন এই ক্ষেত্রে চরক সুশ্রুত বাগভট মানে বৃহত্রয়ীতে সম্পূর্ণটাই আমরা এই বিষয়ে উল্লেখ পাচ্ছি। এখানে কোনো এই খুবই একটি বিশেষ একটি জায়গা ছিল যেখানে সঙ্গীতকে ইউজ করা দেখতে পাই। দেখছি বমনাতি যোগে বিষম গিয়ে, মানে সেইখানে যখন সংজ্ঞা হারিয়ে ফেলছে, তাকে যখন ওঠানোর প্রয়োজন হয় তখন মিউজিককে ইউজ করে। এটা একদম স্পেসিফিক, অন্য কিছু নয়, অন্য কিছুকে কিন্তু বলা হয়নি, সঙ্গীতকেই বলা হয়েছে প্রত্যেকটা। এর ফলে যখন বমন বিরেচন ঠিক হয়নি, একটু কিছু ভুল হয়ে গেছে, তখন অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। তার ভেতরে একটা সমস্যা হচ্ছে সংজ্ঞাহীনতা, অজ্ঞান হয়ে পড়া, মূর্ছা। সেইটার একটাই রেমেডি দেখিয়েছে, সেটা কিন্তু সঙ্গীতের কথা বলা হচ্ছে। তো উইসঙ্গে বেণু বীণা গীত স্বনম শ্রাবেদ, এগুলো আসছে চিকিৎসা স্থানে। চরকে সুশ্রুতেও সরি, এটা আমি সুশ্রুতের কথা বললাম। চরকে সাম গান্ধর্ব শব্দাংশ সংজ্ঞা নাশেস্য কারে, যখন সংজ্ঞা নাশ হয়ে যাবে তখন তাকে কাম গান্ধর্ব শব্দ, যে গান্ধর্ব শব্দ মানে সেই প্রাচীন সেই ধারার মিউজিকের যে যারা ইয়ে করে সেই 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 সঙ্গীতের সঙ্গীতের ধ্বনি এই সমস্ত শোনাবে। এই গেল মূলত এছাড়া যে সমস্ত প্রসঙ্গগুলো আমরা বাদবাকি পেয়ে থাকি, সেটা বৈদ্যশালার এটা চরক, তো এখানে চরকই এটা আসছে, এবং এটা খুবই এক্সেপশন একটি এবং খুব গুরুত্বপূর্ণ একটি উদাহরণ বলে আমার মনে হয়ে থাকে। এছাড়া হজমের সময় বৃদ্ধ মানে কাশ্যপ সংহিতা, সেখানে যখন খাবে সেই সময় শোনার কথা আছে। বীণা বেণু স্বনন মিশ্রম গীতম নাট্য বিডম্বিতম বিচিত্রাংশ কথা শৃण्वन् ভুক্ত্বা বর্ধতে বলম। এই সমস্ত শুনে ভুক্ত্বা বর্ধতে বলম, যে খাবে তার তার সেটা খুব ভালো হজম হবে, সেটা ভালো তার কাজে দেবে শরীর, এরকম কথা বলা হচ্ছে। এছাড়া দাহজ্বর ক্ষেত্রে চরক এবং বৃদ্ধ বাগভটে উল্লেখ আসে। অতিরিক্ত আহ এখানে বল্লকি মধুরম গীতম বীণার কথা, গানের কথা আসছে। 105-এর উপরে জ্বর টর উঠে পিত্ত প্রকোপ, অতিরিক্ত বিষয়। এটা এখানের সঙ্গে এই জ্বরের সঙ্গে পিত্তের সম্পর্ক আছে। বিভিন্ন কফজ জ্বর হয়, তার ভেতরে দাহজ্বরটা পিত্তের সঙ্গে সম্পর্কিত। সরি, বিভিন্ন দোষজ জ্বর হয়ে থাকে দাহজ্বর পিত্তের সঙ্গে। তো বস্তুত ওই পিত্ত প্রকোপ পিত্তের ক্ষেত্রে যে সঙ্গীতের একটা সম্পর্ক আছে, সেটা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা ওয়ার্ল্ড হিস্ট্রিতে তাকাই, তাহলেও মাইমুন বলে একজন ছিলেন জিউইশ ডাক্তার, মোটামুটি 1200 শতাব্দীর দিকে। তিনিও ওয়েস্টার্ন প্রাচীন ওয়েস্টার্ন মেডিকেল সায়েন্সেও 4টে ধাতু বা 4টে দোষ হিসেবে দেখো। এখানে আমরা ত্রিদোষ থিওরি যদি বলি, তাহলে ওখানে 4টে দোষের বা 4টে হিউমার তারা বলতো। সেখানেও একটা ছিল ব্ল্যাক বাইল, মানে কৃষ্ণ পিত্ত। ওটা পিত্তকে দুটো ভাগে ভাগ করতো, ইয়েলো আর ব্ল্যাক। তো সেই ক্ষেত্রে সঙ্গীতের প্রয়োগ তিনিও বলেছিলেন, যদি একটু আলাদা হয়ে যায় দুটোর ক্ষেত্রে, কিন্তু পিত্ত সম্বন্ধী ক্ষেত্রে সঙ্গীতের প্রয়োগ এরকম একটা ক্রস কালচার সিমিলারিটি দেখতে পাই। এছাড়া তো রস সেবনের কথা আগেও বিশেষভাবে বলেছি, এখানে একটু আর একটু ভাবে এই বিশেষ করে শালীনাথের কথাটি বলতে হবে। আনন্দগন্ধে জেনারেল ডেসক্রিপশন, যে কোনো পথ্যের আগে, যে কোনো রস সেবনের আগে যেগুলো পথ্য, যেগুলো করবে আর কি অপথ্য কি করবে না, যেগুলো খুবই শরীরের ক্ষেত্রে পরে রস সেবন সাইড এফেক্ট দেখা যেতে পারে, তার ভেতরে পথ্য যেগুলো, তার ভেতরে সঙ্গীত শ্রবণ একটি। শালীনা তিনি মোটামুটি 1400-1500 খ্রিস্টাব্দে
ছিলেন। এনার বইয়ের নাম রসমঞ্জরি। এখানে বিভিন্ন এরকম রসায়নের কথা আছে, যার ভিতরে একটি হচ্ছে প্রতাপ ও লঙ্কেশ্বর। এরকম বিভিন্ন, একটু উদ্ভট হয়তো লাগতে পারে, এরকম বিভিন্ন রকমের সমস্ত নাম আছে রসায়নগুলি তিনি নিজেই দিয়েছেন। তো প্রতাপ ও লঙ্কেশ্বর রসায়নটির বিষয়ে যখন বলেছেন, তখন তাতে অনেক কিছুই, অভ্র, তামা, রূপ, সীসা মতো খনিজ, তারপরে গুগ্গুল, নাগেশ্বর ইত্যাদি এই সমস্ত বিভিন্ন ধরনের দিয়ে তৈরি হচ্ছে, যা পান্ডু, জন্ডিস, কামলা এই সমস্ত রোগের ক্ষেত্রে আহ ব্যবহারের কথা উনি বলছেন। সেইটি সেবন যখন করা হবে, তখন রম্য বীণা নিনাদাদ্যৈ গায়েনৈ শ্রবণামৃতৈঃ এই করে এভি প্রকারে স্তাপস্য জায়তে শমনম পরম। এইগুলো, এইরকম গান শুনতে শুনতে সেটার সেবন উল্লেখ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যেটা, এটা আলাদা করে বলবারই অবশ্যই একটি বিষয়, অরুণ দত্ত হচ্ছেন উম, অষ্টাঙ্গ হৃদয়ের বিখ্যাত টিকাকার। উনি উনি তার টিকার আহ, আহ, বিহারের বিষয়ে, এখন ওখানে আমি খুব একটা বিস্তার করব না, কারণ ওখানে আহ, ব্যাধি কখন হতে পারে সেই বিষয়ে যদি বিহারের ভেতর, মানে প্রতিদিনের ডেইলি লাইফে যদি এপাশ ওপাশ হয়, তাহলেও ব্যাধি আসতে পারে, এরকম একটি প্রসঙ্গ আসছে মূলে। বাগভট আনছেন তার টিকাতে বিহার কেমন, কি কি, মানে প্রতিদিনের আহ, বাক, অঙ্গ এবং কায় মনোবাক্য, শরীর, মন এবং শব্দ, মুখের ভাষায়, এই দিয়ে এই দিয়ে আমরা প্রতিদিনের বিহার করি, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটার উল্লেখ করছেন। তখন বাকের ক্ষেত্রে উনি সঙ্গীতকে, বিহারের ওখানের ভেতরে সঙ্গীতকে আনছেন। তো সেটা বাকের ক্ষেত্রে অবশ্যই যায়, তার সঙ্গে সঙ্গে আহ মনের মনেরও সম্পর্ক আছে। তো উনি বলছেন, তো সেইখান থেকে দেখা যাচ্ছে যে যদি বিহারের যদি, তার মানে দেখা যাচ্ছে যে যদি সঙ্গীত যদি প্রতিদিনের অঙ্গ হয়ে হয়ে ওঠে, তাহলে সেটাও ব্যাধি উপশমের কাজ করে। এই ডিরেকশন ওখান থেকে আমরা পেয়ে থাকি। তাহলে আহ, মোটামুটি যদি আমরা দেখি যে কোন কোন ক্ষেত্রে আহ আয়ুর্বেদের বৈদ্য মহলে একদম প্রাচীন কাল থেকে মোটামুটি, তাহলে আমরা ধরতে পারি, যদি বৃত্ত সুশ্রুতের সময়ও আহ কিছু অংশ, যেগুলো আমরা একেবারে পুরো নথি হিসেবে বলতে পারি না যে হ্যাঁ এমন ভাবেই হয়তো ছিল, হয়তো বা অন্য সূত্র আকারে ছিল, কিন্তু 200 খ্রিস্টপূর্বাব্দে তো অবশ্যই এইসবের বহুর উল্লেখ চলে এসেছে সঙ্গীতের ক্ষেত্রে। তখন থেকে তাও, তাহলেও প্রায় 2200 বেশি, তো 2500 বছরের যদি ইতিহাসে মোটামুটি আমরা দেখতে পেয়েছি যে মনের শীতলতা বলতে, এখানে আমি শান্তি শব্দটা ইউজ করিনি, কারণ ভারতের দর্শনের ক্ষেত্রে তার একটা অন্য একটা বিভিন্ন একটা প্রেসেন্স আছে, সেখান থেকে সেই জন্য শীতলতা শব্দটা ইউজ করছি। মন, বিশেষ করে প্রকৃত পিত্ত ইত্যাদির ক্ষেত্রে, তার তো পিত্তকে সরাসরি ইয়ে করছে না, সে মন হয়ে, কারণ এখানে এখানে আরেকটা আয়ুর্বেদের থিওরির কথা এখানে আনতে হবে। কারণ পিত্ত সঙ্গে সম্পর্ক আছে, আগে তো দেখেছি যে জল এবং অগ্নির, এবং অগ্নি এবং জল এই দুটি আবার যদি মনের যে ইয়ে, সত্য, রজ এবং তম, এইখানের সঙ্গে জল এবং আহ জলের সঙ্গে সত্য এবং তমের সম্পর্ক আছে, এবং তারপরে আবার পিত্তর সঙ্গে, সরি, অগ্নির সঙ্গে সত্য এবং রজের সম্পর্ক আছে। তাই পিত্ত যখন আসছে, তখন জল এবং আহ অগ্নি আছে, সেখানে সত্যের প্রভাব কিন্তু প্রচন্ডভাবে বেশি, এবং তার সঙ্গে সঙ্গে আবার রজ চলে আসছে। তো
তো সঙ্গীত ওখানে কি করছে, সঙ্গীত ওখানে সত্যকে সত্যকে বাড়ানোর ইয়েতে কাজ করে। রজ যেটার সঙ্গে অগ্নির ওই প্রকৃত ভাবটা জুড়ে আছে, সেটাকে আর বাড়তে দেয় না। এ যদি বেড়ে যায় তাহলে এ যেখানে আসলো সে এর থেকে কমেই গেল, এই প্রিন্সিপালে ওখানে কাজ হয় থিওরিতে। এইভাবে মনের শীতলতা, তারপরে জ্ঞান ফেরানোর বিভিন্ন জায়গায় মূর্ছাতে আমরা দেখলাম, বমন বিরোচনাও দেখেছি, কুমার ক্ষেত্র বা সন্ন্যাসের ক্ষেত্রেও দেখেছি জ্ঞান ফেরানো একটি বিশেষ বিষয়, জাগিয়ে রাখা কুমার ক্ষেত্রে, উৎসাহ ফিরিয়ে আনা। বিশেষ করে এটি মদাত্মের ক্ষেত্রে তো অবশ্যই মনের প্রসন্নতা বজায় রাখা, সুস্থতা গর্ভিণী নবজাতকের ক্ষেত্রে, যেমন তার যাতে আর কোনোভাবে কিছু ইন্টারাপশন কোনোভাবেই না আসতে পারে, নেই যদিও বা নেই তবু যাতে কোনোভাবে না আসতে পারে। জীবনচর্যার সঙ্গী হিসেবে সঙ্গীত যদি অরুণ দত্তের উদাহরণ দেখলাম, এবং রসসেবার, এটি যদিও এখন খুব একটা প্র্যাকটিক্যাল নয় কিন্তু তবু আগের গুলোই এখনের বর্তমান ক্ষেত্রে বিভিন্নভাবেই আমরা মডার্ন লিটারেচারে আমরা দেখতে পাই যে এই সমস্ত ক্ষেত্রে সঙ্গীত তো অবশ্যই ইউজ হচ্ছে, খুবই জেনারেল কিছু জায়গা ভেতরেই চলে এসেছে। তো ধন্যবাদ। এটি বেসিক ভাবে আমি পুরো বিষয়টি আলোচনা করলাম। এছাড়া একটা বিষয় আমি শুধু লাস্টে আমি একটু 1 মিনিট সময় নিয়ে নেবো, বেশি সময় নিয়ে নিয়েছি। সেটি হচ্ছে, আমি এখানে উল্লেখ করিনি, এছাড়াও আরেকটি প্রসঙ্গ আসে যেটা পেপার রিসেন্টলি আমার জয়েন্টলি বেরিয়েছে, সেটা হচ্ছে অশ্বমেধের যজ্ঞের সময়। যখন এই প্রসঙ্গটি আনিনি কারণ আমি আজকে পুরোপুরি চিকিৎসকদের নথি থেকে বলবার চেষ্টা করেছি। সেই এছাড়া যেটা খুব প্রমিনেন্ট, যেখানে সত্যি সত্যি দেখা যাচ্ছে এবং যেটা পরের চিকিৎসার প্রিন্সিপাল, যেই প্রিন্সিপালের ইয়েতে এই বিষয়ে আমরা যাইনি, সময় করতে করতে পারবো না, আমি জানতাম যে কি করে যে ডাক্তার এটা ভাবছেন যে সঙ্গীত হতে পারে, সে তার জন্য যে প্রতিষ্ঠিত আয়ুর্বেদের প্রিন্সিপাল, তার উপর দাঁড়িয়ে আমরা যুক্তি দিয়ে দেখতে পারি যে হ্যাঁ এই কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, তার ফলেই ওনারা এই এই ইয়েতে আসতে পারেন। তো সেই জিনিস, সেই সূত্র সেই পুরনো অশ্বমেধের প্রসঙ্গে আমরা দেখতে পাই এবং দেখি যে যখন আমরা সবাই জানি যে ঘোড়া চলে যেত এবং সেই সময় রাজা যখন ব্রতী হিসেবে থাকতেন তখন একটা টেনশন সামান্য কাজ করে যে ঘোড়া ফিরে আসবে কিনা। তো সেই টেনশনকে বজায়, আমি আমি খুব স্থূলভাবে বলছি, এরকম ভাবে বলে নেই কিন্তু ইন্টারপ্রিটেশনের আলটিমেট রেজাল্টটা শুধু আমি বলে রাখি যে সেই টেনশনটা যাতে রাজার মাইন্ডকে, রাজাকে এফেক্ট না করে তার জন্য সঙ্গীতকে বলা হচ্ছে গান করো প্রতিদিন। তো এইটি একটি খুব ইম্পর্টেন্ট আরেকটি আমি শুধু বলে রাখলাম। আমি এটা বলতে পারবো কিনা জানি না কিন্তু আমি জোর করে শুধু সময়টা নিয়ে নিলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।